দিয়েছিলেন, মুর্শিদাবাদে ট্রান্সফার করে দিয়েছে। সন্দীপ ঘোষ তাকে জামাই আদর করে আর্জি করে বসিয়ে রেখে দিয়েছে। কদিন আগে আপনারা খবর দেখলেন, এই সময় কাগজে আজ থেকে এক সপ্তাহ আগে খবর বেরিয়েছিল কি এই সন্দীপ ঘোষ 2017 সালে হংকং এ গেছিল একটা ট্রেনিং করতে। সেখানে গিয়ে সে একজন পুরুষ নার্সের সঙ্গে এমন আচরণ করেছে, তাকে শ্লীলতাহানি করেছে, একজন পুরুষ হেলথ ওয়ার্কারে। তাকে হংকং এ গ্রেফতার করে জেল খাটানো হয়েছিল। এই সন্দীপ ঘোষ জেল খেটেছিল শ্লীলতাহানির কেসে হংকং এ 2017 সালে। আপনাদেরকে বলছি, আপনারা জানেন কোন সরকারি চাকরিতে যখন কোন মানুষ একটা গ্রুপ ডি পিয়নের পোস্টে নিয়োগ পান, গ্রুপ ডি পিয়নের পোস্টে চাকরি পান যদি কেউ কোনো সরকারি অফিসে, তারও একটা পুলিশ ভেরিফিকেশন হয়। তার নামে কোনো মামলা আছে কিনা, কেস আছে কিনা, কিছু আছে কিনা, কখনো জেলে গেছে কিনা, কোনো সিরিয়াস কোনো কেসে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে কিনা। কোন পিয়নের পোস্টে চাকরি পেলেও, সরকারি চাকরি পেলে তার একটা পুলিশ ভেরিফিকেশন হয়। আর এখানে সন্দীপ ঘোষ বিদেশে গিয়ে জেল খেটে আমাদের দেশের মুখ উজ্জ্বল করে এসছে। ভারতের হাই কমিশনের কাছে, ওখানে খবর কাছে, এমবাসির কাছে। তারপর একটা সময় জেল থেকে বেরিয়ে তাকে ভারতে আবার প্রত্যার্পণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না। তাকে এনে 2020 সালে আরজি করের প্রিন্সিপাল গেজেটেড র্যাঙ্কের অফিসারের পোস্টে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে বসালেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলছিলেন আমাদের রাজ্যে রাজ্যপালের নামে একজন মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেছে। যদি সেই অভিযোগ সত্যি হয়ে থাকে 100 বার রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, রাজ্যপাল হোক আর যে হরিদাস পাল হোক। সেই ঘটনা সামনে আসার পরে মমতা ব্যানার্জি বললেন, বাবা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, আমি আর একা একা রাজভবনে যাব না বাবা, আমার রাজভবনে একা একা যেতে ভয় করছে। তো মমতা ব্যানার্জি, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হলে আপনার একা একা রাজভবনে যেতে ভয় করে, আর সন্দীপ ঘোষ শ্লীলতাহানি করে জেল খেটে এসছে, আপনার প্রতিবার ভোটের আগে একা একা তার কাছে পায়ের প্লাস্টার করতে যেতে ভয় করতো না মমতা ব্যানার্জি? আপনার তাকে আর্জি করের প্রিন্সিপাল করে আপনি রেখে দিয়েছিলেন। আপনার পাপে মমতা ব্যানার্জি, আপনার পাপে এই মেয়েটাকে এইভাবে মরতে হলো। তারপরে যতবার এই প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে, কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছে। আপনারা জানেন নজরুল ইসলামের কবিতার বিখ্যাত লাইন ছিল, লাইন কেন ছিল, লাইন এখনো আছে, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। যে মানুষ রাস্তায় নেমেছেন নিশ্চয়ই আরজি করের ঘটনাকে সামনে রেখে, কিন্তু খালি তো আরজি করের প্রশ্ন না, এই যে থ্রেট কালচার, চোখ লাগানোর সংস্কৃতি, ধর্ষণের সংস্কৃতি, তিলে 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 যেরকম ভাবে আমাদের রাজ্যকে, এই রাজ্যের মধ্যে হুমকির সংস্কৃতি, ধর্ষণের সংস্কৃতিকে এরা বাড়িয়ে তুলেছে। কোন মানুষকে তার নিজের পাড়ায় নিজের একটা বাড়ি বানাতে গিয়ে এদের হুমকির সামনে পড়তে হয়েছে। কোন মেয়েকে কোনোদিন টিউশন করে বাড়ি ফেরার সময় রাস্তায় তৃণমূলের গুন্ডাদের কাছে টিটকিরি শুনতে হয়েছে, আওয়াজ খেতে হয়েছে। কোনোদিন কলেজে ভর্তি হতে গিয়ে কাউকে তৃণমূলকে পয়সা দিয়ে ভর্তি হতে হয়েছে। কোনোদিন পঞ্চায়েতের পুরসভায় ভোট দিতে গিয়ে কাউকে ঘাট ধাক্কা খেয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে। যত রকম ভাবে মানুষ ধর্ষণের সংস্কৃতির সামনে, হুমকির সংস্কৃতির সামনে করেছেন, সমস্ত মানুষের ক্ষোভ জমে 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 বারুদের পাহাড় হয়েছিল। সেই পাহাড়ে একটা আগুনের ফুলকি গিয়ে পড়েছে আরজি কর। মানুষ রাস্তায় নেমেছে, জবে থেকে মানুষ রাস্তায় নেমেছে। এ হাল হচ্ছে, চোখ রাঙানি নেই, যা দিয়ে এরা মানুষকে থামানোর চেষ্টা করেন। আপনাদের এই অশোকনগরে অতীশ সরকার বলে এক প্রাক্তন কাউন্সিলর, সে দেখি সভা করছে, সবার পেছনে বড় বড় করে লেখা মা বোনেদের সম্মান রক্ষার্থে তৃণমূল কংগ্রেসের অবস্থান। কাকে দিয়েছে রাজার পাট? মা বোনেদের সম্মান রক্ষার দায়িত্ব কাকে দিবি না দিয়েছে অতীশ সরকারকে। ব্যানারের পেছনে লেখা মা বোনেদের সম্মান রক্ষার্থে তৃণমূলের অবস্থান, আর সেখানে দাঁড়িয়ে বলছে তোদের বাড়ির মা বোনের ছবি বিকৃত করে দেওয়ালে লাগিয়ে দিয়ে চলে আসবো। সবচেয়ে খারাপ কি লাগে জানেন? আপনাদের এই অশোকনগরে অতীশ সরকার বলে এক প্রাক্তন কাউন্সিলর, সে দেখি সভা করছে, সবার পেছনে বড় বড় করে লেখা মা বোনেদের সম্মান রক্ষার্থে তৃণমূল কংগ্রেসের অবস্থান। কাকে দিয়েছে রাজার পাট? মা বোনেদের সম্মান রক্ষার দায়িত্ব কাকে দিবি না দিয়েছে অতীশ সরকারকে।
ব্যানারের পেছনে লেখা মা বোনেদের সম্মান রক্ষার্থে তৃণমূলের অবস্থান, আর সেখানে দাঁড়িয়ে বলছে তোদের বাড়ির মা বোনের ছবি বিকৃত করে দেওয়ালে লাগিয়ে দিয়ে চলে আসবো। সবচেয়ে খারাপ কি লাগে জানেন? যখন এই কথাটা বলছে মঞ্চে দাঁড়িয়ে, সিপিএম যারা করে তাদের বাড়ির মা বোনের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে লাগিয়ে দিয়ে চলে আসবো, তখন তার পেছনে কয়েকজন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী তারা হতে পারে, কিন্তু তারাও মহিলা, তারা পেছনে বসে হাততালি দিচ্ছেন। আমি ভেবেছিলাম তারা বোধহয় নিজের পা থেকে জুতোটা খুলে ওর মুখে মারবে, তৃণমূল করা মহিলারাও জুতোটা খুলে ওর মুখে মারবে যখন কেউ দাঁড়িয়ে বলবে মহিলাদের ছবিকে বিকৃত করে দেওয়ালে লাগিয়ে আসা হবে, তার বদলে তারা হাততালি দিচ্ছেন। বুঝতে পারলাম দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করতে 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 একটা মানুষের মনের মধ্যে কিরকম পরিবর্তন চলে আসে, বিকৃতি চলে আসে। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে বলছি তৃণমূল কংগ্রেসকে, মমতা সরকারকে, আমাদের বিরুদ্ধে, আমাদের মা বোনের বিরুদ্ধে অনেক চোখরাঙানি, অনেক কিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে গত 12-13 বছরে, তার বিরুদ্ধে লড়াই করেছি, ভবিষ্যতেও করব। আমাদের বাড়ির মা বোনদেরকে নিয়ে, আমাদের মহিলা কমরেডদেরকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আমাদের প্রত্যেকজন মহিলা কমরেড কি আমাদের পরিবারের, কি আমাদের পার্টি, দ্বারা মাথা উঁচু করে নিজের সম্মান নিজে রক্ষা করতে পারেন। কিন্তু আমরা এইটুকু বলে দিচ্ছি, যখন অতীশ সরকার মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন সিপিএম এর বাড়ির মা বোনদের ছবি বিকৃত করে ওর বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবো, তখন এই অতীশ সরকারের পেছনে বসে তৃণমূল করা যে মহিলারা হাততালি দিয়েছেন, কাল যদি রাস্তাঘাটে চলতে গিয়ে কোনোদিন আপনার সম্মানে কোনো টান লাগে, আর কেউ থাকুক কি না থাকুক, সেদিন সিপিএম থাকবে আপনার পাশে, আপনার সম্মান বাঁচানোর জন্য, আপনার পরিবারের সম্মান বাঁচানোর জন্য। আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা জিতি কি হারি, আমরা ভোটের ফলাফল আমাদের যাই হোক না কেন, যে আদর্শ নিয়ে, যে মানুষ হওয়ার দীক্ষা নিয়ে আমরা রাজনীতি করি, আমাদের অতি বড় শত্রুর সামনেও আমাদের সেই মানুষ হওয়ার দীক্ষা আমরা ভুলে যাব না। প্রশ্নটা কি জানেন তো, এই যে একটা লোকের সিপিএম এর সঙ্গে বিরোধিতা, সে তার সিপিএম কে বলার জন্য হুমকি দিয়েছে, বলতে পারে সিপিএম কে মেরে ফেলবো, কেটে ফেলবো, সবকিছু করে ফেলবো, তাও একরকম হয়। সে বলছে সিপিএম এর ওপর আমার রাগ, মানে সিপিএম এর বাড়ির মা বোনেদেরকে তাদের ছবি বিকৃত করবো, তাদেরকে অসম্মান করবো। এই যে মহিলাদেরকে, যাকে বলে সফট টার্গেট করা, এই যে সবসময় মহিলাদেরকে, ওই আগেকার দিনে হিন্দি সিনেমায় দেখবেন একটা গুন্ডা পালাতে যাবে, সামনে পুলিশ ঘিরে ফেলেছে, কি করে একটা মহিলাকে ধরে তার মাথায় বন্দুক ঠেকায়, ঠেকিয়ে বলে আমাকে ছাড়, নাহলে মাথায় গুলি করে দেবো। এই যে একটা মানসিকতা, মহিলাদেরকে একটা সফট টার্গেট করার মানসিকতা, আমাদের রাজ্যের রাজনীতিতে কিরকম ভাবে দিনে 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 এইটাকে একটা ব্যবস্থায় পরিণত করেছে। ওদের এমপি মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিতেন, বেশি বাড়াবাড়ি করলে বাড়িতে আমার ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করে দিয়ে বেরিয়ে যাবে, এটা রাজনৈতিক ভাষণ। এই ধর্ষণের সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে। আমাদের পার্টিতে একটা লোক ছিল, একজন আমাদের পার্টির এমপি ছিল ঋতব্রত ব্যানার্জি, তার বিরুদ্ধে একজন মহিলা বালুরঘাটে থাকে, আপনাদের মনে আছে, তার বিরুদ্ধে অভিযোগ করেছিল, আমাদের পার্টি তাকে এক্সপেল করে দিল। দেখি বালুরঘাটে সেই অভিযোগ করার পরে তৃণমূল গোটা রাজ্যে মিছিল করছে, সে তার ছবি এখনো পকেটে নিয়ে ঘুরি, কখন দরকার পড়ে যায়, বড় মাঝে মধ্যে দরকার। তৃণমূলের মিছিল, সামনে ব্যানার বড় বড় করে লেখা বাংলার রাম রহিম, ধর্ষক সংসদ ঋতব্রত ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। এই মেয়েটিও যে অভিযোগ করেছিল ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধে, অভিযোগ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সিআইডি তদন্ত শুরু করেছিল, রাজ্যের সিআইডি। কি হলো, বাংলার রাম রহিম ধর্ষক সংসদ বলে যাকে গ্রেফতার করার জন্য মিছিল করলো, সে গিয়ে তৃণমূলে যোগ দিয়ে দিল। এখন সে তৃণমূলের হয়ে আর্থিক ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে দেখি এখন মিছিল করছে। এইটাকে বলে ধর্ষণ সংস্কৃতি। ধর্ষণ সংস্কৃতিকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া। তুমি ধর্ষণ করো, ধর্ষণ করে আমার পার্টিতে চলে আসো, আমার পার্টি তোমার দায়িত্ব নেবে। আপনারা জানেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এই অশোকনগর, আমাদের বাংলায়, বিশেষ করে দক্ষিণ বাংলায় থিয়েটারের, গান বাজনার একটা অন্যতম পীঠস্থান। এখানে ঘরে 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 কত নাট্যকর্মী আছেন, বাংলা সিনেমায় টেলিভিশনে অভিনয় করেন, আমাদের বন্ধু বান্ধব কত আছেন যারা অশোকনগর থেকে গেছেন, বড় বড় গানের শিল্পী থেকে শুরু করে। গ্রুপ থিয়েটারের তো কোনো তুলনা হয় না অশোকনগরের গ্রুপ থিয়েটার আন্দোলনের, গ্রুপ থিয়েটার সংস্কৃতি।